দেখুন, লাভ বাইকটার তো মেডিকেল হয় না। ওই লাভ বাইকটা যে নির্যাতিতার, সেটা অভিযুক্তের মানে অ্যাকিউজের আইনজীবী যে বলছেন, তার প্রমাণটা আমি একটু জানতে চাই। মনোজিতের চরিত্র সম্পর্কে তো আমরা সবাই অবগত। সে কোন চরিত্রের ছেলে, তার তো প্রিভিয়াস রেকর্ড ঘাটলেই জানা যাবে যে তার কি বৃত্তান্ত। আটকানোর জন্য তাকে খামচানো কামড়ানো সবই করব। সেক্ষেত্রে যদি সেইভাবে কোনো বাইট গিয়ে থাকে, সেটা লাভ বাইটে তো পরিণত হয়ে যায় না। যেখানে অ্যাকিউজদের জন্য 50 থেকে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিল কোর্টরুমের মধ্যে, আর পাশের ঘরে ভিকটিম কান্নাকাটি করছে, যেখানে অ্যাকিউজদের উকিলবাবুরা বিভিন্ন রকম কটূক্তি করছে। উনি এইভাবে প্রচুর নারী পুরুষ সবার উপর অত্যাচার চালিয়ে যেতেন এবং আমাদের সমাজের হয়তো পরবর্তীকালে কোনো তাপুটে নেতা তৈরি হতেই পারতো। স্বঘোষিত নির্যাতিতার আইনজীবী যিনি, তিনি এত কথা বলে গেছেন, আমিও শুনেছি। সেই ঘটনা, যে মেয়েটি আমাকে মেয়ে হয়ে একটা ওয়ার্ড বলতে পারছে না, সে আমাকে ধরে কেঁদেছে। থানাতে উনি পরিষ্কার দালালি করতেন, কারণ আমাদের প্রফেশনে কিছু লোকজন আছেন এরকম দালাল। তো উনি দালালি করতেন। ইনলাটা নিয়ে ওনাকে সুস্থ করে তারপর ওনার উপর এই নারকীয় অত্যাচার করা হয়েছে। আপনারা ভেবে দেখুন যে মানুষ কতটা নিচে নামলে এই জিনিসটা করতে পারে। নির্যাতিতার আইনজীবী বলে যাদেরকে আপনারা দেখছিলেন, কার্যত অরিন্দম কাঞ্জিলাল, তারা কিন্তু নির্যাতিতার আইনজীবী নয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নির্যাতিতার আইনজীবী, কথা বলবো মেঘা আলম এবং সৌরভ কোলে। বলছি দাদা, এই যে ঘটনাটা প্রথম নির্যাতিতা আপনাদেরকে কখন জানাই, বা কি ঘটনা ঘটেছে আদৌ এই ক্যাম্পাসের মধ্যে? এই ক্যাম্পাসের মধ্যে যে নারকীয় ঘটনাটা ঘটেছে সেটা সর্বপ্রথম হচ্ছে গিয়ে উনি জানান, এবং জানানোর পর যেহেতু ওই দিন একটা রথযাত্রার দিন ছিল, ছুটির দিন, কোনো উকিলবাবু এই মামলাতে না দাঁড়াতে চেয়েছেন, না কেউ জানতেও চেয়েছেন। কিন্তু যেহেতু এখানে একটা শাসক দলের একটা প্রভাব রয়েছে এবং যেহেতু একটা কলেজের ব্যাপার আছে, কেউ ওই মামলা দাঁড়াতে চায়নি। কিন্তু যেহেতু আমরা একটা নিরপেক্ষ অ্যাপলিটিক্যাল পার্সন আমরা দুজনে, তো আমরা এই এফআইআরটা পড়ার পর, ওই কমপ্লেনটা দেখার পর আমরা নিজেদেরকে স্থির রাখতে পারিনি। আমরা ছুটে গেছি ওখানে। আমরা জানি যে সরকার পক্ষের আইনজীবী আছে, আমাদের হয়তো না দাঁড়ালেও হবে, কিন্তু ওখানে ওনার উপর যেভাবে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হয়েছে কোর্টরুমে। আজকে হয়তো আপনারা দেখেছেন যে গতকাল যেখানে কোর্টরুমের মধ্যে ভিকটিমের জন্য কয়েকশো আইনজীবী ছিলেন, যেটা খুবই একটা ভালো ব্যাপার যে সমাজ মানে ব্যাপারটাতে মানে উতলে পড়েছে, সবাই সাপোর্ট করছে। কিন্তু প্রথম দিন কিন্তু এই সিনারিও ছিল না, এটা সম্পূর্ণ উল্টো ছিল। যেখানে অ্যাকিউজদের জন্য 50 থেকে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিল কোর্টরুমের মধ্যে, আর পাশের ঘরে ভিকটিম কান্নাকাটি করছে, যেখানে অ্যাকিউজদের উকিলবাবুরা বিভিন্ন রকম কটূক্তি করছেন। ইভেন কি আমরা দুজন যখন ভিকটিমের আইনজীবী ছিলাম, আমাদেরকে বিভিন্ন রকম ভাবে কটূক্তি শুনতে হয়েছে, কিন্তু সেসবে আমরা কর্ণপাত করিনি। ইভেন কি এটাও শুনতে হয়েছিল ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট ওনারা এটাই সাবমিশন করছেন, যেটা কনসেনচুয়াল ব্যাপার, আপনি শুধু মঙ্গলবার দিন ফিক্স রাখুন, ম্যাটার কম্প্রোমাইজ হয়ে যাবে। ওদের এতটাই কনফিডেন্ট ছিল, ওনারা ভাবতেও পারেনি যে ম্যাটারটা এত দূর অব্দি চলে যাবে, লোকজন এই ব্যাপারটাতে ঝাঁপিয়ে পড়বে। বাংলার জনগণ যেভাবে এটাতে সাপোর্ট দিয়েছে, নির্যাতিতার পাশে থেকেছে, সেটা অভাবনীয়। আমি খুবই আনন্দিত যেভাবে নির্যাতিতার পাশে সকল আইনজীবী, সকল মানুষ, ধর্ম দল নির্বিশেষে দাঁড়িয়ে পড়েছে। এই জিনিস জানতে চাইবো মেঘাদি। বলছি ঘটনাটা কি, আদৌ ঘটনাটা কি? কারণ কালকে আমরা আলিপুর কোর্টে যেভাবে দেখলাম, বলছে এই যে মনোজিতের গলায় নাকি একটা লাভ বাইট পাওয়া গেছে। দেখুন, লাভ বাইকটার তো মেডিকেল হয় না। ওই লাভ বাইকটা যে নির্যাতিতার, সেটা অভিযুক্তের মানে অ্যাকিউজের আইনজীবী যে বলছেন, তার প্রমাণটা আমি একটু জানতে চাই। যে উনি যে দাবি করেছেন যে লাভ বাইক, সেটা নির্যাতিতার লাভ বাইক, সেটা আর মনোজিতের চরিত্র সম্পর্কে তো আমরা সবাই অবগত। সে কোন চরিত্রের ছেলে, তার তো প্রিভিয়াস রেকর্ড ঘাটলেই জানা যাবে যে তার কি বৃত্তান্ত। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, সেটা যদি আমি জানি না ওটা লাভ বাইট না কি বাইট, লাভ বাইট টার্মটা আমার একটু অদ্ভুতই সাউন্ড করছে আমার কাছে। তো প্রথম কথা আমার এইটা, যে লাভ বাইটে যে নির্যাতিতা, সেটা ওনার হাতে কি প্রমাণ আছে? হ্যাঁ, গার্লফ্রেন্ড ছিল। আর তাছাড়া গার্লফ্রেন্ড থাকুক, আমি মেয়েটিকে টানছি না। ও তো একাধিক মেয়ের সাথে জড়িত। ও তো এমন নয় যে মানে একদম ক্লিন চিট আছে ওর ব্যাপারে। একাধিক মেয়ের সাথে জড়িত, একাধিক নোংরা কর্মকীর্তির সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে লাভ বাইটটা যে ভিকটিমের, সেটা বলার আগে ওনার একটু ভাবা উচিত ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মেয়ে যাকে যাকে রেপ করার জন্য সেরকম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তিনটে ছেলে একটি মেয়ে। সেই ক্ষেত্রে আমি থাকলে আমরা কি করতাম নিজেকে ডিফেন্স করার জন্য? আমি তো হাত পা ছোড়াছুড়ি, নিজেকে মানে আটকানোর জন্য তাকে খামচানো কামড়ানো সবই করব। সেক্ষেত্রে যদি সেইভাবে কোনো বাইট গিয়ে থাকে, সেটা লাভ বাইটে তো পরিণত হয়ে যায় না। এই ঘটনা মানে এই স্টেটমেন্টটা আমি মানে খুব অদ্ভুত লাগলো আমার শুনে, যে উনি একজন অ্যাডভোকেট। ঠিক আছে, ওনার কাজ অ্যাকিউজকে ডিফেন্স। সৌরভদা এই কথাও বলছেন, উনি উনি বলছেন যে ঘটনা ঘটেছে রাতের বেলা, তার কমপ্লেন করতে 4:45, বিকেল 4:45। এই প্রশ্ন, এই প্রশ্ন তো আসবেই, কেননা মনোজিৎ মিশ্র বা যারা রয়েছে তারা সমাজের এক প্রভাবশালী ছাত্র নেতা। তো
তো তার এগেনস্টে একটা কমপ্লেন করতে গেলে মানুষকে 10 বার ভাবতে হবে, কেননা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু ওনার এগেনস্টে এবার কথা বলা শুরু করেছেন, আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন। কিন্তু কেন বলেছেন? কেননা কেউ সাহস দেখায়নি। আমাদের এটা ভাবতে হবে যে এতদিন এত বছর উনি যে কর্মকাণ্ড চালিয়ে গেছেন এই কলেজে, কেউ কোনো সাহস দেখায়নি। আমার এটাই ভাবতে খুশি লাগছে যে নির্যাতিতা বোন এবং তার পরিবার সমস্ত ভয় ভীতি সমস্ত কিছু সাইডে রেখে আজকে থানায় উনি এই কমপ্লেনটা করেছেন। তবে এই খবরটা আমাদের প্রকাশ্যে এসেছে, আজকে আমরা এখানে বলছি, না হলে হয়তো এটাও একটা সারা জীবনই গোপনীয়তা ভাবে থেকে যেত এবং উনি এইভাবে প্রচুর নারী পুরুষ সবার ওপর অত্যাচার চালিয়ে যেতেন এবং আমাদের সমাজের হয়তো পরবর্তীকালে কোনো দাপুটে নেতা তৈরি হতেই পারতো। আমি একটাই সৌরভদা জিজ্ঞাসা করবো, অভিযোগটা কি? অভিযোগকারীর সঙ্গে তো আপনারা নিশ্চয়ই কথা বলেছেন, কারণ আমরা এতদিন অরিন্দম কাঞ্জিলাল বলে একজন আসছিলেন সামনে। আমি বলছি আপনাদের কি বলেছে নির্যাতিতা, কি অভিযোগ জানিয়েছে, আপনাদের সাথে কি কথা হয়েছে নির্যাতিতা? দেখুন, এটুকু বলতে পারি যে ওই দিন যে সিচুয়েশন ছিল সেই অবস্থাতে নির্যাতিতার গলা থেকে কথার থেকে বেশি ওনার কান্নাই বেরিয়েছে। উনি যা বলার সেই কমপ্লেনটা আমাদেরকে পাঠিয়েছেন, সেই হিসাবেই আমরা মামলাতে ছিলাম, সেইভাবে আমরা মামলাটা করেছি। কিন্তু উনি যা কথা বলেছেন সেটা দেখুন কমপ্লিটলি সাবজুডিস ম্যাটার এবং এটা গোপনীয়তা আমাকে বজায় রাখতেই হবে, কেননা আমি এখানে ফেমের জন্য আসিনি। পরিষ্কার কথা, আমি কাঞ্জিলাল বাবু নই যে আপনাদেরকে বিভিন্ন রকম ভাবে কথা বলবো রেপ কিভাবে হচ্ছে ওটা আমি ন্যাশনাল টেলিভিশনে কখনোই বলতে পারবো না, ওটা সম্পূর্ণ গোপনীয়তা। আমাদের অ্যাডভোকেসির প্রফেশনই হচ্ছে কনফিডেন্সিয়ালি মেনটেন করা, তো সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো। অকথ্য অত্যাচার হয়েছে, এই কমপ্লেনটা অলরেডি বিভিন্ন মিডিয়াতে সার্কুলেট হয়েছে, যেটা একদমই হওয়া উচিত, একদমই তাই। হয়তো ওনাকে প্রাণে মেরে দেওয়ারই চেষ্টা করেছিলেন, হয়তো উনি কোনোভাবে নিজেকে বাঁচিয়েছেন, যাই হোক করে নিজেকে কনভিন্স করেছেন। ওনারা হয়তো ভাবেননি যে এই কমপ্লেনটা রেজিস্টার্ড হবে এবং উনি এই কোনো কমপ্লেনের ভিত্তিতে হয়তো যে কোর্টে উনি প্র্যাকটিস করতেন সেই কোর্টের জেলেই উনি ঢুকবেন, যে থানাতে উনি গিয়ে মামলাপত্র নিতেন। আমরা শুনেছি যে উনি থানা প্র্যাকটিস করতেন, থানা প্র্যাকটিস মানে থানা থেকে বিভিন্ন মামলাপত্র এনে উনি বিভিন্ন সেরেস্তায় সেই মামলাগুলোকে দিয়ে সেটার একটা প্রফিট কামাতেন। থানাতে উনি পরিষ্কার দালালি করতেন, কেননা আমাদের প্রফেশনে কিছু লোকজন আছেন এরকম দালাল, তো উনি দালালি করতেন। তো এটাই ভাবার বিষয় যে যে থানাতে উনি দাদাগিরি করলেন সেই থানার অফিসারই ওনাকে তুললেন, সেই কোর্টেই ওনাকে পেশ করা হলো এবং সেই কোর্টেই বিচার হবে। বলছি সৌরভদা, নির্যাতিতা কি আপনাদের পরিচিত ছিল? নির্যাতিতা আমাদের পরিচিত ছিল না, নির্যাতিতা অ্যাজ আ কলেজ স্টুডেন্ট এবং উনি সেইভাবেই কন্ট্যাক্ট। সাউথ ক্যালকাটা? না, একদমই না, আমরা সাউথ ক্যালকাটা নই, আমি সুরেন্দ্রনাথ ল কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং একজন আইনজীবী। ঠিক আছে, আমি বলছি নির্যাতিতা আপনাদের পরিচিত ছিল? না, নির্যাতনটা কোনোভাবেই পরিচিত ছিল না, কিন্তু যখন একটা মেয়ে বা ছেলে যার উপর এরকম একটা নারকীয় অত্যাচার হয় সেখানে পরিচয় অপরিচয়ের কোনো প্রশ্নই আসে না। আজকে সত্যি কথা বলতে ওই কমপ্লেনটা দেখার পর আমি আমার বাড়ির জগন্নাথ দেবের পুজো ছেড়ে উঠে চলে গেছি, কারণ আমার মনে হয়েছে যে আজকে আমার বাড়িতে যদি জগন্নাথ দেব জল নাও পান তার থেকেও ইম্পর্টেন্ট ওই মামলায় আমার হাজির হওয়া। মেঘাদি, একটা জিনিস, নির্যাতিতার শারীরিক কন্ডিশন এখন কেমন? এখন তো মোটামুটি বেটার আছে যতটুকু। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে মোটামুটি। কিন্তু ওই দিনকার সিচুয়েশনটা মানে একটু ভয়াবহ ছিল, শারীরিক এবং মেন্টালিও সেই ক্ষেত্রে আমি জানি না দাঁড়িয়ে ও মানে ওনার যে আইনজীবী মানে স্বঘোষিত নির্যাতিতার আইনজীবী যিনি, তিনি এত কথা বলে গেছেন আমিও শুনেছি। সেই ঘটনা যে মেয়েটি আমাকে মেয়ে হয়ে একটা ওয়ার্ড বলতে পারছে না, সে আমাকে ধরে কেঁদেছে, সে ওনাকে কি করে হুবহু এরকম লাইন বাই লাইন বলে গেছেন সেটা আমি মানে এখন আমি প্রসেস করে উঠতে পারছি না এইটার থেকে। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, মানে ওই দিনে যে ঘটনা ইনহেলারের ব্যাপারটা, ওটাও তো সামনে এসেছে। একদমই তাই, মানে এই যে ঘটনা ইনহেলারের ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে তুলে দিচ্ছে যে মনোজিৎ মিশ্র আর বাকি যে দুজন অভিযুক্ত আছে ওরা কতটা নারকীয় হতে পারে। একটা মানুষ যেখানে বলছে আমাকে রুবি হসপিটালে নিয়ে চলুন, আমি অসুস্থ বোধ করছি, আমার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা ওরা বুঝতেও পেরেছে, সেটা উনি মানে অভিযুক্তরা অ্যাকনলেজও করেছেন, করে তবে ওষুধের দোকান থেকে ইনহেলারটা নিয়ে এসছেন, ইনহেলারটা নিয়ে ওনাকে সুস্থ করে তারপর ওনার উপর এই নারকীয় অত্যাচার করা হয়েছে। আপনারা ভেবে দেখুন যে মানুষ কতটা নিচে নামলে এই জিনিসটা করতে পারে। এই যে আরেকটা শাসক দলের তরফ থেকে কথা বলা হচ্ছে যে বন্ধু বান্ধবীকে রেপ করলে কি করা যাবে, আমি বলছি সত্যিই কি নির্যাতিতা বন্ধু ছিল? একটা এত বছরের সিনিয়র ছেলে যে বহু বছর আগে কলেজ পাস আউট হয়ে গেছে, ওখানে শুধুমাত্র মানে পাওয়ারের জন্য রয়েছে, তার সাথে একটা ফার্স্ট সেমে একটা বাচ্চা মেয়ের যে কি বন্ধুত্ব হতে পারে। উনি কলেজে কতদিনই বা এসছেন, কিভাবে বন্ধুত্ব হবে আপনারাই বলুন। এটা তো একটা মানে সামান্য মানে একটা মানে নর্মাল মানুষের বিষয় এটা। তাহলে মদন মিত্রর কথা অনুযায়ী যে কেন গেছিল, একা একা কেন গেছিল? দেখুন, দলীয় নেতারা কি বলছেন সেটা আমি বলতে পারবো না, এখানে যেহেতু অনেক রকম পলিটিক্যাল ছাপ আছে, তো দলীয় নেতারা তাদের দলকে বাঁচানোর চেষ্টা করছেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি আইন এবং এই মামলা সংক্রান্ত যেটা ব্যাপার আছে আমি সেই বিষয়টাই বললাম।
এই কার্যত যেভাবে বলা যাচ্ছে এই মুহূর্তে পুলিশ যেভাবে যে যে কাজগুলো করছে, পুলিশ প্রভাবশালী তকমা এনেছে মনোজিতের বিরুদ্ধে এতদিন পর, মানে আরো 6টা কেস মনোজিতের বিরুদ্ধে এনেছে, কিভাবে দেখছেন? পুলিশ, আমরা আস্তে আস্তে জানতে পারছি যে ওনার এগেনস্টে বিভিন্ন রকম হচ্ছে গিয়ে ফৌজদারি মামলা দায়ের ছিল এবং সেগুলোতে উনি বেলে আছেন। এগুলো ইন্টারিম বেল, এগুলো তো রেকর্ডিং মেঘাদি খুব ভাইরাল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওর প্রিভিয়াস রেকর্ড, মানে এই আমি তো ওকে চিনতাম না, কে মনোজিৎ আর তার কি ব্যাপার স্যাপার, সে কোন কলেজ থেকে বা কি থেকে, কোন পলিটিক্যাল পার্টি থেকে বলে আমি কিছুই জানতাম না। এই ঘটনার পর আমি জেনেছি যে ওর ব্যাপার এই। তো এবার ব্যাপার হচ্ছে যে আমার আরেকটা কোয়েশ্চেন আছে যে এইরকম ওর যদি আর্মস অ্যাক্টের মতন অ্যাক্ট লাগে ওর উপর, সেই ক্ষেত্রে ও কি করে বেল পেয়ে যায়? এইটা আমার প্রশ্ন, যে আর্মস অ্যাক্ট কিন্তু খুব একটা ইজি অ্যাক্ট নয় যে সহজে ফট করে কেউ বেল পেয়ে গেল। আর্মস অ্যাক্টের মতো অ্যাক্ট লেগে 2022 সালের মামলায় ও বেরিয়ে মানে মানে একদম ঘুরে বেড়াচ্ছে এভাবে দাপুটে করে, কিন্তু সেই জিনিসটা ও কি করে করলো? মানে অত্যন্ত প্রভাবশালী না হলে, হয়তো সে নিজেকে প্রভাবশালী ভাবতে ছিলও হয়তো বলে এগুলো সম্ভব হয়েছে। প্রভাবশালী না হলে সৌরভ দা ক্যাম্পাসের মধ্যে এরকম নারকীয় অত্যাচার ঘটানোর সাহস কি করে? তো আছে প্রভাবশালী এবং বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স ছাড়া তো কখনো এই এত কিছু করা সম্ভব না। আমরাও একটা বিভিন্ন কলেজের প্রাক্তনী, আমরা গিয়ে কলেজে তো সেই ব্যাপারটা করতে পারবো না, আমাদেরকে কেউ অ্যালাউও করবে না, এটা খুব স্বাভাবিক। এখানে বিভিন্ন রকম দল, রাজনৈতিক দল, তাদের বিভিন্ন রকম স্বার্থ জড়িয়ে আছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটাতে লোকানোর কিছু ব্যাপার নেই। একটা সাধারণ মানুষ বুঝতে পারছে, এর জন্য আইনজীবী হওয়ার দরকার নেই, এটার সাথে আইনের কোনো সম্পর্কও নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনাদেরকে জিজ্ঞাসা করবো, এখন যেহেতু সরকারি আইনজীবী লড়ছে, আমি বলছি আরজি করের মতো কোথাও কেসটা ধামাচাপা পড়ে যাবে না তো? আদৌ নির্যাতিতা বিচার পাবে তো? দেখুন, আরজি করের মামলাটাও কিন্তু বিচারাধীন বিষয়, এটাও আপনাকে মানতে হবে। এরকম তো ব্যাপার নয় যে আরজি করের মামলাতে যারা অভিযুক্ত আছে তারা বেল পেয়ে গেছে, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরজি করের মামলাটা এখন যেহেতু চাপা পড়েছে, কেননা আমাদের মানে সমাজে নিয়ম হচ্ছে মানে কালের ব্যাপারে আস্তে আস্তে সব জিনিস চাপা পড়ে যায়। এবার আমরা চেষ্টা করবো যাতে এই মামলাটি চাপা না পড়ে, মামলা তো মামলার মতো ভাবেই এগোবে, সে জনগণ তার উপর ঝাঁপিয়ে পড়ুক না পড়ুক, মামলা মামলার ভাবেই এগোবে। বলছি এই যে মনোজিতের মতো ক্রিমিনাল কে নেক্সট কলেজে না দেখতে পাই, বা আবার কদিন পর জামিন পেয়ে, যেভাবে প্রভাবশালী জানা যাচ্ছে, কদিন পর জামিন পেয়ে আবার ঘুরে দাঁড়াবে, ঘুরে আসবে, মানে সেই জিনিস আপনারা আইনজীবী হিসেবে অ্যাসিওর করতে পারবেন? অ্যাসিওর করতে পারবো না, তবে এটুকু আমরা বলতে পারি যে মনোজিৎ মিশ্র বা অভিযুক্তরা যেখানে যেখানে বেল অ্যাপ্লিকেশন করবে, আমরা সেখানে সেখানে দাঁড়িয়ে সেই বেল অবজেকশন করে সেই বেল অবজেক্ট করে সেই ক্যান্সেলেশন করার জন্য পুরো আমাদের সামর্থ্য লাগিয়ে দেবো। সরকার পক্ষের আইনজীবী তো রয়েছেন, তাছাড়া আমরা এবং আমাদের সাথে আরো বহু আইনজীবী আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। আমার খুবই ভালো লাগছে যে আমাদের রাজ্যের সমস্ত আইনজীবী জাতি, ধর্ম, দল, কোনো পলিটিক্যাল ব্যানার ছাড়া আস্তে আস্তে জয়েন করছে। এ থেকেই বোঝা যায় যে আমরা আমাদের যে গোটা স্টেট, দ্য কলকাতা সিটি অফ জয় ঝাঁপিয়ে পড়েছে এই মামলাতে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনারা দুজন বলছেন রাজনীতির বাইরে, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যার সঙ্গে এই নারকীয় কাণ্ড হয়েছে সেও তৃণমূল ছিল, যে নারকীয় কাজ করেছে সেও তৃণমূল ছিল, কোথাও এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাবে না তো? মেঘাদি যে নির্যাতিতা যেভাবে আপনার সাথে কথা বলেছে বা আপনাকে জড়িয়ে ধরে কেঁদেছে বলছেন, মানে আমি জানতে চাই কি শুধু তার দৃঢ় মানসিকতা কতটা? না দেখুন, কারণ তার তার ফাইট এখনো পর্যন্ত আমরা কেউ সামনে শুনিনি, তার কোনো এই মুহূর্তে দাঁড়িয়ে তার কোনো কথা বা কোনো প্রেস বাইট সামনে আসে? হ্যাঁ দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কথা কিছু ওর সাথে বলা সম্ভব হবে বলে আমার মনে হয় না। কারণ মানে ওনাকে তো প্রোটেকশনে রাখা হয়েছে, তো সেই ক্ষেত্রে আর ওনার সাথে যেহেতু এফআইআর এর কপিটা একটু ভাইরাল হয়ে গেছে, তো কন্ট্যাক্ট নাম্বার গুলো ওর মানে ভাইরাল হয়ে গেছে, তো ওর ফোনটা স্বাভাবিকভাবে সুইচ অফ। স্বাভাবিকভাবে ওর সাথে কন্ট্যাক্ট করা এই মুহূর্তে যাবে না, কিন্তু যে সাহস ও সেই দিনকে দেখিয়েছে, সাহস বলুন ভয় বলুন, যে দুটোই ওর চোখে দেখেছি, আমার কোথাওই মনে হয় না যে এই মুহূর্তে দাঁড়িয়ে সে মানে কোনোভাবে কম্প্রোমাইজ করে নেবে। সেটা হয়তো অ্যাকিউজের পক্ষের আইনজীবী দাবি করতে পারে, সব বিভিন্ন রকম দাবি করবে, কিন্তু আমার মনে হয় না যে সে কোথাও কম্প্রোমাইজ করবে বলে।